এখন আমরা দেখব নগ্নবীজিকে নগ্ন বলার কারণ কি, অর্থাৎ জিমনোস্পান বা নগ্নবীজিকে কেন আমরা নগ্নবীজি বলবো, অর্থাৎ আমরা এখান থেকে নগ্নবীজির সংজ্ঞাটা বের করার চেষ্টা করব। এর জন্য প্রথমে আমরা কতগুলো বেসিক সম্পর্কে জেনে নিব। তো এখানে দেখো, একটি আদর্শ ফুলের 4টি স্তবক থাকে। একটি আদর্শ ফুলের স্তবক কয়টি? 4টি। তোমাদের এসএসসির বইয়ে লেখা ছিল একটি আদর্শ ফুলের 5টি স্তবক, বাট ইন্টারমিডিয়েটের বইগুলোতে লেখা আছে একটি আদর্শ ফুলের 4টি স্তবক। স্তবকগুলো হলো বৃতি, পাপড়ি, পুংস্তবক এবং ত্রিস্তবক। আচ্ছা, তো উল্লেখ্য যে একটি আদর্শ ফুল মাত্রই কিন্তু উভলিঙ্গী ফুল। আই রিপিট, একটি আদর্শ ফুল মাত্রই কিন্তু উভলিঙ্গী ফুল। এখন দেখো, ত্রিস্তবকের একককে বলা হয় গর্ভপত্র বা গর্ভকেশর। প্রতিটি গর্ভকেশরের 3টি পার্ট রয়েছে: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, স্টিগমা, স্টাইল এন্ড ওভারি। তো এখানে দেখো একটি ফুল, এই ফুলের বৃতি রয়েছে, পাপড়ি রয়েছে, পুংস্তবক রয়েছে এন্ড স্ত্রীস্তবক রয়েছে। স্ত্রীস্তবকের মধ্যে রয়েছে দেখো গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে রয়েছে একটি ডিম্বক এবং ডিম্বকের ভিতরে রয়েছে লাল কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ডিম্বাণু। তাহলে যদি আমরা একটি গর্ভকেশরকে একটু আলাদা করে আঁকি, উপরের দিকে থাকবে গর্ভমুণ্ড, তারপর গর্ভদণ্ড, নিচের দিকে থাকবে গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে তৈরি হবে ডিম্বক এন্ড ডিম্বকের ভিতরে থাকবে ডিম্বাণু। আচ্ছা, এটা আবৃতবীজির ক্ষেত্রে আমরা দেখতে পাবো, কারণ আবৃতবীজির ফুল পূর্ণাঙ্গ ফুল। আর আমরা কিন্তু এটা জেনেছি নগ্নবীজির ফুল কিন্তু পূর্ণাঙ্গ ফুল না, এটা সিউডো ফ্লাওয়ার। নগ্নবীজির ক্ষেত্রে বৃতি, পাপড়ি আর স্তবকগুলা সুগঠিত নয়। সো নগ্নবীজির ফুল সুগঠিত ফুল নয়, ওইটাকে বলবো আমরা সদ্য ফুল বা সিউডো ফ্লাওয়ার। আবৃতবীজির ক্ষেত্রে আমরা ফুলের মধ্যে 4টা স্তবকই মোটামুটি পাবো। আদর্শ ফুলের মধ্যে আমরা 4টা স্তবকই মোটামুটি আবৃতবীজিতে পাবো। তো খেয়াল করো, এটা যদি একটি আবৃতবীজি উদ্ভিদ হতো তাহলে আমরা পেতাম গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে পেতাম ডিম্বক এবং ডিম্বকের ভিতরে আমরা পেতাম ডিম্বাণু। নিষেকের পর একটি ফুল ফলে কনভার্ট হয়। তোমাকে যদি প্রশ্ন করে কেউ ফল আসলে কি, ফল হলো রূপান্তরিত ফুল, অর্থাৎ ফুলটা কনভার্ট হয়ে কিন্তু ফল তৈরি করে। নিষেকের পর ফুলটা কি তৈরি করে? ফল তৈরি করে। তো এটা আমরা ব্রড সেন্সে বললাম বা মোটা দাগে বললাম। আমাদের স্পেসিফিক করে বলতে হবে যে গর্ভাশয় যেটি থাকে ফুলের মধ্যে, নিষেকের পর এই গর্ভাশয়টি পরিণত হয় ফলে। তাহলে এই যে আমাদের গর্ভাশয়, এই গর্ভাশয়টি নিষেকের পর পরিণত হবে কিসে? ফলে। তুমি এটা মনে রাখতে পারো গফ দিয়ে। গফ মানে কি? গার্লফ্রেন্ড। তো এই গার্লফ্রেন্ড দিয়ে, এই ছোট ট্রিক্সটি দিয়ে তুমি মনে রাখবে নিষেকের পর গর্ভাশয় পরিণত হয় বা রূপান্তরিত হয় ফলে। আর এই যে এখানে যে ডিম্বকটি ছিল, গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বকটি ছিল, এই ডিম্বকটি পরিণত হয় কিসে বলতো? ডিবি। ডিবি পুলিশ আমরা বলি না, ডিবি পুলিশ। তাহলে ডিতে ডিম্বক, বিতে বীজ। ডিম্বক পরিণত হয় বীজে। নিষেকের পর ডিম্বকটা, এই যে ডিম্বকটা পরিণত হবে কিসে? বীজে। তো গর্ভাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। এটি তুমি মনে রাখবে। ধরো তোমার গার্লফ্রেন্ড, ঠিক আছে, বা তোমার বন্ধুর গার্লফ্রেন্ড, সে ডিবি পুলিশে চাকরি করে। ডিবি, ডিটেকটিভ পুলিশ অফ ব্রাঞ্চ। সে ডিবি পুলিশে চাকরি করে। তো গফ মানে গার্লফ্রেন্ড। এই গার্লফ্রেন্ড থেকে তুমি মনে রাখবে গর্ভাশয় ফলে পরিণত হয়, আর ডিবি থেকে মনে রাখবে ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে এই যে গর্ভাশয়, নিষেকের পর এই গর্ভাশয় পরিণত হবে কিসে বলতো? এই যে দেখো, এইখানে আমরা একটা আমের ছবি এঁকেছি। এই গর্ভাশয় পরিণত হয় কিসে? ফলে, যেটা রস হলো, আমরা আমটা খাই ওইটা। আর ডিম্বক যে ছিল, ডিম্বক গর্ভাশয়ের ভিতরে ছিল ডিম্বক, এই ডিম্বকটা কিন্তু পরিণত হবে কিসে? বীজে। ডিম্বকটা পরিণত হবে বীজে। তাহলে গর্ভাশয় পরিণত হয় ফলে। এই যে এখানে ছিল গর্ভাশয়, এই গর্ভাশয়টা পরিণত হবে ফলে, এবং গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বক ছিল, ডিম্বক পরিণত হবে কি? বীজে। আর ডিম্বকের ভিতরে যে ডিম্বাণু থাকে সেটা পরিণত হয় ভ্রূণে। তুমি এটা মনে রাখবে, ডিম্বাণু মূর্ধন্য আছে, আর ভ্রূণের শেষেও কি? মূর্ধন্য আছে। ডিম্বাণু শেষে মূর্ধন্য আছে, ভ্রূণের শেষে কি আছে? মূর্ধন্য আছে। লাস্ট টাচ, গর্ভাশয় পরিণত হয় ফলে। ফুলের ক্ষেত্রে যেটি গর্ভাশয় ছিল, তারপর নিষেকের পর গর্ভাশয়টি পরিণত হবে ফলে। আর ফুলের ক্ষেত্রে গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বকটা ছিল সেটা পরিণত হবে বীজে, অ্যান্ড ডিম্বকের ভিতরে যে ডিম্বাণুটা ছিল সেটি পরিণত হবে ভ্রূণে। এখন খেয়াল করো, এই স্ট্রাকচার কিন্তু আমরা আবৃতবীজির ক্ষেত্রে দেখতে পাই। নগ্নবীজির ক্ষেত্রে কিন্তু এই গর্ভাশয়টি নেই, এন্ড তার গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কিছুই নেই। শুধুমাত্র কি আছে?
শুধুমাত্র ডিম্বক আছে, এটা হলো ডিম্বক, শুধুমাত্র ডিম্বক আছে। আর ডিম্বকের ভিতরে তৈরি হয় কি? ডিম্বাণু। নগ্নবীজির ক্ষেত্রে গর্ভাশয় নেই। তো ফার্স্ট অফ অল নগ্নবীজির ক্ষেত্রে গর্ভাশয় নেই, কথা আমরা লিখে ফেলি। নগ্নবীজির গর্ভাশয় নেই, বাট আবৃতবীজ উদ্ভিদের কিন্তু গর্ভাশয় আছে। আর গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে। বীজটা আবৃতবীজের ক্ষেত্রে বীজ ফল দ্বারা ঢাকা থাকে। আবৃতবীজকে কেন আমরা আবৃতবীজি বলি? কারণ তার যে বীজটি রয়েছে সেটা একটা ফল দ্বারা ঢাকা থাকে। তোমাকে যদি বলা হয় বীজ কি দ্বারা ঢাকা থাকে, তুমি বলবা ফল দ্বারা ঢাকা থাকে। আচ্ছা, এই ফলটা কোথা থেকে আসলো? আগে কি ছিল? নিষেকের আগে কি ছিল? উত্তর হলো গর্ভাশয়। তাহলে আবৃতবীজের ক্ষেত্রে গর্ভাশয় থাকে, যা কনভার্ট হয় ফলে। যারা আবৃতবীজি তাদের বীজ কি দ্বারা ঢাকা থাকে? উত্তর হবে ফল। বাট নগ্নবীজির ক্ষেত্রে কিন্তু গর্ভাশয় নেই, গর্ভাশয় কিসে কনভার্ট হয়? ফলে। তাহলে নগ্নবীজির ক্ষেত্রে কোনো রকমের ফল তৈরি হবে না, নগ্নবীজির ফল হয় না। তাহলে আমরা দেখতে পেলাম আবৃতবীজের ক্ষেত্রে ফল হয় কারণ তার গর্ভাশয় ছিল, নগ্নবীজের ক্ষেত্রে ফল হয় না কারণ তার গর্ভাশয় নেই। আচ্ছা দেখো, আমরা জেনে নিলাম নগ্নবীজির মধ্যে কোনো রকমের গর্ভাশয় নেই। আর যদি গর্ভাশয় না থাকে, গর্ভাশয় নিষেকের পরে পরিণত হয় ফলে, তো গর্ভাশয় না থাকলে ফলও হবে না। আর যদি ফল না হয় তাহলে কিন্তু কি? বীজ থাকবে কি? অনাবৃত। ফল যদি না হয় বীজ থাকবে অনাবৃত। ফল না হলে বীজ থাকবে অনাবৃত, অর্থাৎ বীজ ঢাকা থাকবে না, বীজ থাকবে উন্মুক্ত। তো নগ্নবীজিকে কেন নগ্নবীজি বলে, এটার কারণ কিন্তু আমরা জেনে গেলাম। কারণ কি? কারণ নগ্নবীজির ক্ষেত্রে গর্ভাশয় নেই, গর্ভাশয় থেকে পরবর্তীতে ফল হয়। তো নগ্নবীজির ক্ষেত্রে ফলও তৈরি হয় না, এজন্য বীজটা সবসময় কি থাকে? নগ্ন অবস্থায় থাকে। আচ্ছা, তো ক নম্বরের জন্য তোমাদের একটা সংজ্ঞা আসে বোর্ড পরীক্ষায়, সেটা হলো নগ্নবীজ উদ্ভিদ কাকে বলে। গত ক্লাসে কিন্তু আমরা পড়েছি নগ্নবীজ এবং আবৃতবীজি এরা স্ববীজী এবং সপুষ্পক উদ্ভিদ। তাহলে যেসব স্ববীজী উদ্ভিদে গর্ভাশয় থাকে না, একটু আগে আমরা দেখে এসেছি নগ্নবীজিতে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না। যার গর্ভাশয় নেই তার ফল উৎপন্ন হবে না। গর্ভাশয় ফলে পরিণত হয়, গর্ভাশয় নেই তার মানে ফল নেই, ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে। যার ফল হয় না তার বীজ কেমন থাকবে? নগ্ন অবস্থায় থাকবে, বীজ থাকবে অনাবৃত। ঠিক আছে, কারণ আমরা জানি বীজ ফল দ্বারা আবৃত থাকে। আর যদি ফলই না থাকে তাহলে বীজ থাকবে কি? অনাবৃত। বীজ নগ্ন অবস্থায় থাকে বা অনাবৃত অবস্থায় থাকে, তাদেরকে নগ্নবীজি উদ্ভিদ বলে। ঠিক আছে, এই সংজ্ঞাটা কিন্তু ক নম্বরের জন্য আসতে পারে। আমরা এখন দেখবো নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। তো খেয়াল করো, প্রথমে আমরা দেখব নগ্নবীজি উদ্ভিদটা হলো স্পোরোফাইটিক উদ্ভিদ। এইটা আমরা প্রথম ক্লাসে জেনেছি। স্পোরোফাইটিক কি? যেসব উদ্ভিদের মূল দেহ ডিপ্লয়েড প্রকৃতির, তাদেরকে আমরা স্পোরোফাইটিক উদ্ভিদ বলি। ফাইটা শব্দটা তো কি? উদ্ভিদ। এখানে লেখা আছে ফাইটা, ফাইটা শব্দটা তো প্লান্ট বা উদ্ভিদ। তাহলে স্পোরোফাইটিক যাদের মূল দেহ টুয়েন মানে ডিপ্লয়েড এবং যারা বহুকোষী, তাদেরকে আমরা স্পোরোফাইটিক উদ্ভিদ বলি। আর স্পোরোফাইটিক উদ্ভিদ এটা কিন্তু উন্নত ধরনের উদ্ভিদ। আর যারা গ্যামেটোফাইটিক তারা কিন্তু অনুন্নত উদ্ভিদ। তারপর দেখো নগ্নবীজি উদ্ভিদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা বহু বর্ষজীবী, অর্থাৎ এরা অনেক বছর বাঁচে। তারপর এরা অসমরেণু প্রসূ বা হেটারোস্পোরাস। স্পোর মানে কি? রেণু। প্রসূ মানে প্রসব করা। প্রসূ মানে কি? প্রসব করা বা তৈরি করা, ক্রিয়েট করা, সৃষ্টি করা। তাহলে এরা অসম প্রকৃতির, অসমান প্রকৃতির স্পোর তৈরি করে। প্রসূ মানে প্রসব করা, তৈরি করা। আচ্ছা দেখো, এদের যে শুক্রাণু এবং ডিম্বাণু রয়েছে, শুক্রাণু এবং ডিম্বাণু রয়েছে, এরা কিন্তু সমান নয়। শুক্রাণু ডিম্বাণু এরা কিন্তু সমান নয়, এজন্য বলা হয়েছে এরা অসমরেণু প্রসূ, অর্থাৎ অসম প্রকৃতির স্পোর। স্পোর থেকে পরবর্তীতে তৈরি হয় শুক্রাণু ডিম্বাণু। এরা অসম প্রকৃতির স্পোর বা শুক্রাণু ডিম্বাণু বা জনকোষ তৈরি করে বা প্রসব করে। আচ্ছা, আর এমন যদি হয় উন্নত উদ্ভিদের ক্ষেত্রে যদি প্রযোজ্য, শুক্রাণু ছোট ডিম্বাণু বড়, শুক্রাণু সচল এবং ডিম্বাণু নিশ্চল, এই প্রকৃতির গ্যামিটগুলোকে আমরা বলি ওগেমি। ওগেমি। তাহলে নগ্নবীজের যে জনন কোষ রয়েছে সেগুলো কিন্তু ওগেমি প্রকৃতির। ঠিক আছে, এমন আরো কতগুলো প্রকারভেদ আছে, আইসোগেমি, অ্যানাইসোগেমি, আর সর্বোচ্চ উন্নত যেটা সেটা হলো ওগেমি। ইউ শব্দটা তো মডার্ন, এটা তোমরা জানো। তো নগ্নবীজের যে জনন কোষ, হ্যাঁ, এটাকে আমরা বলবো ওগেমি। ঠিক আছে, বা ওগ্যামাস প্রকৃতির। আইসোগেমি তাহলে কি? আইসোগেমি যদি দুইটা জনন কোষ শুক্রাণু ডিম্বাণু যদি সমান হয়, আরেকটা হলো কি অ্যানাইসোগেমি, সমান নয়। অ্যানাইসোগেমির ক্ষেত্রে দুইটাই সচল থাকে। আর ওগেমির ক্ষেত্রে শুক্রাণু সচল, ডিম্বাণু কি? নিশ্চল। শুক্রাণু ছোট, ডিম্বাণু কি? বড়। তো শুক্রাণুকে আমরা বলতে পারি যেহেতু ছোট তাহলে মাইক্রো,
আর ডিম্বাণু যেহেতু বড়, তো এটাকে আমরা বলতে পারি মেগা। তারপরের পয়েন্টটি দেখো, এরা চিরহরিৎ। হরিৎ শব্দের অর্থ হলো এভারগ্রিন বা চিরসবুজ। চিরহরিৎ মানে চিরসবুজ, অর্থাৎ যেসব গাছের পাতা কখনোই পড়ে যায় না। হ্যাঁ, যেরকম আম গাছের পাতা, জাম গাছের পাতা, এরা কিন্তু শীতকালে পড়ে যায়। এমন কিছু উদ্ভিদ আছে যাদের পাতা বছরের কোনো সময়ই ঝরে পড়ে না, তাদেরকে আমরা বলি চিরহরিৎ বা এভারগ্রিন। এটার যে বিপরীত টার্ম, অর্থাৎ চিরহরিতের যে বিপরীত টার্ম, তাকে বলা হয় পর্ণমোচী। পর্ণমোচী মানে যেসব উদ্ভিদের পাতা মুচিত হয় বা পড়ে যায়, যেরকম আম গাছ, জাম গাছ, যদি পাতা পড়ে যায় শীতকালে, তাদেরকে আমরা বলবো পর্ণমোচী। তাহলে নগ্নবীজি কিন্তু পর্ণমোচী নয়। নগ্নবীজি কি? নগ্নবীজি হলো চিরসবুজ বা এভারগ্রিন। তারপরে দেখো, শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। এটার যে শুক্রাণু, এটা আসলে দেখতে লাটিমের মতো এবং এটা অনেকগুলা ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু। তো ফ্লাজেলা মানে চলনাঙ্গ। এদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, আর ফ্লাজেলা থাকলে সেটা চলতে পারে। ফ্লাজেলা হলো চলনাঙ্গ। তো এই শুক্রাণুটা, লাটিমের মতো শুক্রাণুটা কিন্তু সচল, এবং তাদের মধ্যে ফ্লাজেলা কি? বহু ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, তুমি এটি মনে রাখবে। দেখো, মশের ক্ষেত্রে দ্বিফ্লাজেলা, শুক্রাণুতে দ্বিফ্লাজেলা, ফার্নের ক্ষেত্রে বহু ফ্লাজেলা, নগ্নবীজের ক্ষেত্রে বহু ফ্লাজেলা, এন্ড আবৃতবীজের ক্ষেত্রে কোনো রকমের ফ্লাজেলা নাই। ফ্লাজেলা, শুক্রাণুতে ফ্লাজেলা না থাকা উন্নত বৈশিষ্ট্য, ফ্লাজেলা থাকা উদ্ভিদের জন্য অনুন্নত বৈশিষ্ট্য। তাহলে দেখো, আমরা আগের অধ্যায়গুলোতেও শুক্রাণুতে কার কিরকম ফ্লাজেলা রয়েছে সেটা আমরা বেসিক সহ জেনে গেলাম। মশের ক্ষেত্রে দ্বিফ্লাজেলা, ফার্নের ক্ষেত্রে বহু ফ্লাজেলা, নগ্নবীজের ক্ষেত্রে বহু ফ্লাজেলা, আবৃতবীজের ক্ষেত্রে ফ্লাজেলা নেই। তো খেয়াল করো, ফার্ন এবং নগ্নবীজি এদের কিন্তু শুক্রাণুতে বহু ফ্লাজেলা। এই তথ্যটি আমাদের কিছু সময় পর কাজে লাগবে। আমাদের একটি খ নাম্বারে সিকিউ প্রশ্ন আসে, ফার্নের সাথে নগ্নবীজির সাদৃশ্যতা দেখাও, তখন কিন্তু আমরা এই একটা পয়েন্ট লিখতে পাবো যে ফার্নের এবং নগ্নবীজি উভয়ের শুক্রাণুতে বহু ফ্লাজেলা রয়েছে। আচ্ছা, তারপর দেখো, এদের পরাগায়ন বায়ু পরাগী। এরা বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটায়। কারণ কি? দেখো, এদের মধ্যে কিন্তু কোন রকমের বৃতি, উপবৃতি, পাপড়ি এগুলো নেই। রঙিন জিনিস এদের মধ্যে নেই। দেখো, তাদের মধ্যে যদি বৃতি, উপবৃতি, পাপড়ি থাকে, তাহলে কিন্তু পতঙ্গ এসব জিনিসের প্রতি আকৃষ্ট হতো রং দেখে। যেহেতু তাদের মধ্যে এসব নেই, তো তাদের পরাগায়নটা কখনো পতঙ্গ বা প্রাণী পরাগী হবে না, তাদের ক্ষেত্রে বায়ু পরাগী হবে। কেবলমাত্র তাদের মধ্যে বায়ু পরাগায়ন ঘটবে, পানি অথবা প্রাণী পরাগায়ন এদের মধ্যে ঘটে না। তারপরের বৈশিষ্ট্যটি আমরা অলরেডি পড়েছি যে এদের জাইলেমে বেসেল নাই, জাইলেম টিস্যুতে বেসেল কোষ নেই, এবং ফ্লুয়েম টিস্যুতে সঙ্গী কোষ নেই, যেটা আমরা এরকম টিক্স দিয়ে পড়েছিলাম। জাইলেমের বেসেল নাই, নগ্নবীজিতে জাইলেমের বেসেল নাই, এবং কি ফ্লুয়েমের সঙ্গী কোষ নাই। অর্থাৎ এদের যে ভাস্কুলার টিস্যু, জাইলেমের মধ্যে 3/4 এবং ফ্লুয়েমের মধ্যে 3/4, অর্থাৎ আছে 4টার মধ্যে 3টি, নাই একটি। কোনটি নেই সেটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। জাইলেমের বাই নাই, ফ্লুয়েমের সঙ্গী নাই, জাইলেমের বেসেল কোষ নাই, ফ্লুয়েমে কি নাই? সঙ্গী কোষ নেই। আচ্ছা, তারপরে এদের গর্ভাশয় নেই। আমরা এটা অনেকবার দেখেছি, এদের গর্ভাশয় নেই। গর্ভাশয় না থাকার কারণে ফল হয় না। যেহেতু গর্ভাশয় নেই, তাহলে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এগুলাও কিন্তু নেই। গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এগুলাও নেই। এদের যেহেতু ফল হয় না, এজন্য এদের বীজ উন্মুক্ত বা ব্যক্ত অবস্থায় থাকে। ব্যক্ত শব্দের অর্থ কি? প্রকাশ। ব্যক্ত শব্দের অর্থ প্রকাশ করে দাও। আমরা বলি না, আপনি আপনার মন্তব্য বা বক্তব্য ব্যক্ত করেন। ব্যক্ত করেন মানে প্রকাশ করেন। এজন্য নগ্নবীজির আরেকটা নাম ব্যক্তবীজি। নগ্নবীজির অপর নাম ব্যক্তবীজি, আর আবৃতবীজির অপর নাম গুপ্তবীজি। গুপ্তদান আমরা কি করি? লুকায় রাখি। আবৃতবীজির ক্ষেত্রে বীজটা কি থাকে? লুকায়িত থাকে।